নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। এই যেন কোনো সিনেমার দৃশ্য। 70, 80, 90-এর দশকের যে সিনেমাগুলো হতো তাতে আমরা এরকম দেখতাম। কি দেখতাম? ভালো মানুষটা আদালতে যাচ্ছে সাক্ষ্য দিতে। এক বড় মাপের দুষ্কৃতী, কখনো সে শাসক দলের হতে পারে বা সামাজিক দুষ্কৃতী হতে পারে, সেই দুষ্কৃতী কি করছে? এরকম ট্রাক দিয়ে চাপা দিয়ে দিচ্ছে। কাদের? ওই ভালো মানুষটাকে। না না, নিছক সিনেমার কোনো দৃশ্য নয়, এটা বাংলায় হয়েছে। বাংলাতে এমনই হয়, বাংলাতে পুরো সিনেমার মতন কায়দাই চলে। একেবারে সিনেমায় যেমন দেখানো হতো ঠিক সেরকমটাই হয়েছে। শেখ শাহজাহান সিনেমার ভিলেন চরিত্রের থেকে কোনো অংশে কম নয়, তার দাপট কোনো অংশে কম নয়, বরং অনেকটাই বেশি। সে শাসক দল করে, তৃণমূল কংগ্রেস করে, জেলের ভিতর থেকে ফোন করে। আমার অভিযোগ না, অভিযোগটা হচ্ছে শুভেন্দু অধিকারীর। স্পষ্ট বলছেন, ভোলাবাবু পলিটিক্যাল আইডেন্টিটি যদি বলি, উনি তৃণমূলের সাথেই আছেন, মানে সক্রিয় না হলেও সমর্থক। কিন্তু ভোলা এটা শাহজাহান করিয়েছে, এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত। শেখ শাহজাহানরা এখনো সন্দেশখালি দাপিয়ে বেড়াচ্ছে। ইডির উপরে যে হামলা করেছিল শেখ শাহজাহান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এই কর্তাদের উপরে যে হামলা হয়েছিল, সেই হামলা মামলার অন্যতম সাক্ষী ছিলেন ভোলানাথ ঘোষ। এটা বাংলা। এখানে ভোলানাথ ঘোষদের উপরে ট্রাক চালিয়ে দেবে নজরুল মোল্লারা, চালিয়ে দেবে হালিম মোল্লারা, শেখ শাহজাহানের নির্দেশে হবে। আর ভোলানাথ ঘোষদের এভাবেই দমে থাকতে হবে। পুলিশ বলবে কোনো অভিযোগ এখনো হয়নি, কিন্তু ওই প্যাটিস বিক্রেতাকে চর মারলে তার জন্য অভিযোগ লাগে না, অভিযোগ চলে আসে হেঁটে হেঁটে, দৌড়ে দৌড়ে। আমি একটা খবর করেছিলাম লেকটাউনে, কারো অভিযোগ করতে হয়নি, পুলিশ নিজের খাতায় নিজেই অভিযোগ করেছে। পুলিশ থানায় বসে নিজেরাই, যেটাকে বলে পুলিশের ভাষায় সুও মোটো কমপ্লেন, সেটা করেছে। এই সব ক্ষেত্রে সুও মোটো কমপ্লেন হবে না, হবে না। তার কারণ শেখ শাহজাহান হচ্ছে তৃণমূলের কর্মী, তার সাগরেদরা তৃণমূলের কর্মী, এবং সবচেয়ে বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গাই। এসব বলতে গেলেও মাঝে মধ্যে ভয় হয়, আবার বাড়িতে পুলিশ আসবে না তো, হতেই পারে। হলেও আমাদের কোনো ভয় নেই, আমরা সত্যিটা বলে যাব। আমাদের ভয় দেখানো যাবে না, তার কারণ থানাতেও মানুষ থাকে আর জেলেও মানুষ থাকে, মানুষের সঙ্গেই দেখা হবে। ওখানে শিয়াল বাঘরা থাকে না, বুঝে নেব, লড়ে নেব। কিন্তু কথা হচ্ছে, এই নৈরাজ্য কতদিন চলবে এই বাংলায়? ভোলানাথ ঘোষ তিনি নাকি তৃণমূল করেন, কিন্তু সাক্ষী হয়েছেন। হয়তো বিবেকের তাড়না রয়েছে তার, কিন্তু সাক্ষী হওয়া যাবে না। তৃণমূল নেতা যতই অপরাধ করুক, সে মহিলাদেরকে দিয়ে পিঠে বানাক, সে পুলিশের সঙ্গে বাজে আচরণ করুক, সে মানুষের জমি দখল করে নিক, হাজার হাজার মানুষের ভেড়ি দখল করে নিক, কিন্তু তার বিরুদ্ধে কথা বলা যাবে না। কথা বলতে গেলে তার গাড়ির উপর দিয়ে ট্রাক চালিয়ে দেওয়া হবে, তার গাড়িকে ধাক্কা মারা হবে। ভোলানাথ ঘোষ নিজের ছেলেকে চোখের সামনে রাস্তায় পড়ে থাকতে দেখলেন, নিথর হয়ে গেল মিনিটের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে তার ছেলের দেহ নিথর হয়ে গেল। গাড়ির চালকের দেহ কয়েকক্ষণের মধ্যেই, কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তিনি নিজেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কলকাতার একটি সরকারি হাসপাতালে। বিরোধী দলনেতা বলছেন যে সরকারি হাসপাতালেও ভোলানাথ ঘোষরা নিরাপদ নয়, সেখানেও তো তৃণমূলের চররা থাকে, তৃণমূলের সাগরেদরা থাকে। ওষুধে, ইঞ্জেকশনে, ডাক্তারের ছদ্মবেশে, আয়ার ছদ্মবেশে কিছু হয়ে যেতে পারে, আশঙ্কা করা হচ্ছে। মামলার সাক্ষী। এবং কবে এই ঘটনাটা হলো? যেদিনকে কোর্টে সাক্ষী দিতে যাচ্ছেন। লোয়ার কোর্ট, হাইকোর্ট হলে হয়তো নিজে থেকে হয়তো রিপোর্ট চাইতে পারতো হয়তো, কিন্তু লোয়ার কোর্টে এসব হয় কিনা আমার জানা নেই। আদালতে তো রিপোর্ট চাওয়া উচিত যে ঠিক কি হয়েছে। ইমিডিয়েটলি এই যে ব্যক্তি ভোলানাথ ঘোষ যিনি সাক্ষী, তাকে ইমিডিয়েটলি পুলিশ প্রোটেকশন দেওয়া উচিত। পুলিশ কি প্রোটেকশন দেবে আমরা জানি না, কিন্তু তার প্রোটেকশনের দরকার আছে। ইমিডিয়েটলি তার বয়ান রেকর্ড করা উচিত, ঠিক কি হয়েছিল, কারা ছিল, কারা গাড়ি চালাচ্ছিল, এবং গোটা ঘটনাটা কিভাবে প্ল্যান করে করা হয়েছে। দেখুন, যে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া হলো, এই সাক্ষীর গাড়ি, ভোলানাথ ঘোষের গাড়ি, সেই গাড়িটার সব কাগজপত্র ফেল রয়েছে নাকি, টিভিতে খবর হয়েছে।
অর্থাৎ প্ল্যান করে, কার্যত প্ল্যান করে একটা কাগজপত্র ফেল হওয়া গাড়ি, যার ভ্যালু তেমন কিছু নেই, সেই গাড়ি দিয়ে একবারে টার্গেট করা হলো সাক্ষীকে। কি চলছে এই বাংলায়, প্রশ্ন করব না আমরা? এসব নাকি বিহার ইউপিতে হতো, আমরা বাংলাকে বিহার ইউপি হতে দেব না। আরে বাংলা তো নিজেই বিহার ইউপির কাছে লজ্জা হয়ে দাঁড়িয়েছে। বিহার ইউপিতে এইগুলো হয় নাকি? মহারাষ্ট্র গুজরাট হতে দেব না, মহারাষ্ট্র গুজরাটে এগুলো হয় নাকি? আমি পুনে গিয়েছিলাম কদিন আগে, মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় গিয়েছি, কলবানে গেছি, আরো বেশ কয়েকটা জায়গায় সেখানে গেছিলাম। বাঙালি শুনলেই, বাংলায় কথা বলছিলাম আমরা, বাঙালি শুনলে আমাদের প্রশ্ন করে আপনাদের রাজ্যে এরকম হচ্ছে কেন? জবাব দিতে দিতে হয়রান হয়ে গেছি। কি জবাব দেবো? আমি রাজ্যের প্রতিনিধি, খারাপ কিছু বলতেও খারাপ লাগবে, রেখে ঢেকে বলতে হয়। লজ্জা, বাঙালিদের একটা লজ্জা। যে ট্রেনে করে যাচ্ছিলাম, আমাদের ফ্লাইট আসার সময় ক্যান্সেল হয়ে গেছিল, ট্রেনে ফিরতে হয়েছে। 2 এসির টিকিট পাইনি, 3 এসির টিকিট আলটিমেটলি আমরা পেয়েছিলাম। তো সেখান থেকে দেখছি, যাওয়ার সময়ও দেখেছি যে অনেকে ওখানে যাচ্ছেন কাজ করতে, ভালো কাজ, শ্রমিকের কাজ, সব রকম কাজ আছে। তবে বেশিরভাগ যারা যাচ্ছেন শ্রমিক, এখান থেকে যাচ্ছেন বাংলার শ্রমিক, এবং বেশিরভাগ সংখ্যালঘু। আসার সময় দেখছিলাম অনেকে ফিরছিলেন কাজ করে, একটা সময় পর অনেকে ফিরে আসেন। তেমন বেশ কয়েকজনের সাথে কথা হচ্ছিল, জিজ্ঞেস করছিলাম ভালো লাগে? বলছে ভালো লাগা খারাপ লাগার কোনো বিষয় নয়, পেটটা চালাতে হবে তো, সংসারটা চালাতে হবে তো। কি আমরা বলি বাংলাকে গুজরাট হতে দেব না, উত্তরপ্রদেশ হতে দেবো না? লজ্জা লাগে। এখানকার মানুষ ওখানে গিয়ে কাজ করে। কোনো মারাঠি মানুষকে বাংলায় কাজ করতে দেখেছেন? যারা কাজ করেন অন্য রাজ্য থেকে এসে, তারা এখানে বাসিন্দা হয়ে গেছেন। বিহার থেকে একমাত্র বাংলায় এসে কাজ করে। কখনো দেখেছেন গুজরাটের লোককে এখানে এসে কাজ করতে? কখনো দেখেছেন মহারাষ্ট্রের মানুষকে এখানে এসে কাজ করতে? উত্তরপ্রদেশের কটা লোক বাংলায় এসে কাজ করে? কেন আসবে বাংলায়? কি আছে এ বাংলায়? কাজের পরিবেশ? হিন্দ মোটর বন্ধ হয়ে গেছে, যেসব বন্ধ হয়ে গেছে, HMV বন্ধ হয়ে গেছে, ডানকুনি বন্ধ হয়ে গেছে, সবই তো বন্ধ হয়ে গেছে। রডকল ফ্যাক্টরি ছিল, বন্ধ হয়ে গেছে। টায়ারের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে পড়ে আছে। কলকারখানা সব বন্ধ হয়ে পড়ে আছে। টিম টিম করে কটা জলে মাত্র, সেগুলো সরকারি মানে টেন্ডার দেওয়া হয় বলে কোনো রকমে চলছে। ব্যবসা হচ্ছে না, সরকার জোর করে টিকিয়ে রেখেছে যে কটা সংস্থাকে, সেগুলো চলছে। এখান থেকে সবাই পালাচ্ছে, 5,000 ফ্যাক্টরি পালিয়ে গেছে এখান থেকে কয়েক বছরের মধ্যে। তারপরেও আমরা বলবো এ কথা? গর্ব করার জায়গা আছে বাঙালির? ভোটের সময় যে হিংসা হয়, তাতে বাঙালির গর্ব করার জায়গা আছে? সারা ভারতবর্ষে একটা পিন ড্রপ সাইলেন্স থাকে, একটা মানে কিছু হয় না, কোনো ঘটনা ঘটে না, কোনো মানুষের প্রাণ যায় না। আমি তো বিহারে বড় হয়েছি, আমি তো বিহারে ভোট হতে দেখতাম লালুর সময় কেমন করে ভোট হতো, আর এখনো তো দেখছি। যখন আমি 365 দিনে কাজ করতাম, 365 দিনের হয়ে ওখানে যেতে হয়েছে। আরো অন্যান্য সংবাদ মাধ্যমে যখন কাজ করেছি, অন্যান্য রাজ্যে তো ভোট কভার করতে যেতে হয়েছে। তখন তো দেখেছি কিভাবে ভোট হয়, একেবারে পিসফুলি। মানুষ সেদিন একেবারে পিসফুলি ভোট দেয়। ভোট কেন্দ্রের আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে এক একটা জায়গায় দেখি যে পুরো একদম কারফিউর মতন পরিবেশ করে রাখা হয়, দোকানপাটও বন্ধ থাকে, দোকানপাট খুলতে দেওয়া হয় না। বিহারে এটাই সিস্টেম। এবং একদিন লোকে ছুটি পান, তাতে তাদের কিছু ক্ষতি এসে যায় না, তারা সেটাকে মেনে নিয়েছেন শান্তির স্বার্থে। কোনো রাজনৈতিক দলের হোক বা এমনি হোক, 5 জনের বেশি লোক জমায়েত হতে দেয় না। 2-3 জনকে দেখলেই পুলিশ লাঠি উঁচু করে, তারা কি চাই এখানে বলে। একদম মোটর বাইক যাক, যে কোনো গাড়ি খুব মারাত্মকভাবে চেকিং হয়। ভোটের দিন যে কি শান্ত পরিবেশে ভোট হয় ওখানে ভাবাই যায় না। বিহারে তো লালুর সময় ভোট দেখেছি, পুরো ব্যালট বাক্স নিয়ে, তখন ব্যালট হতো, টিনের অ্যালুমিনিয়ামের বাক্স হতো, পুরো নিয়ে পালিয়ে যেত, আবার বিকেলবেলা ফেরত দিয়ে যেত, অনেক সময় ফেরতও দিত না, যা খুশি চলতো। আর সেই দৃশ্য এখন বাংলায় দেখছি। এই তো রাজারহাটে গত পঞ্চায়েত নির্বাচনে টিন নিয়ে দেখলাম, ওই যে বাক্স যেখানে ব্যালটটা রাখে, অ্যালুমিনিয়ামের বাক্স, সেই বাক্স ধরে নোয়াঞ্জলি খালে ফেলে দিল। দেখেছি তো এই দৃশ্য। ব্যালটের মধ্যে জল ঢেলে দিতে দেখেছি, ব্যালট ভাঙচুর করতে দেখেছি। দেখেননি? বোমগুলি তো একেবারে যে কোনো মানে একদম সাধারণ ব্যাপার হয়ে গেছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে একটা রাজ্যে এত অশান্তি কেন। যেদিন এই প্রতিবেদন রেকর্ড করছি সেদিন আজকে সুপ্রিম কোর্ট বলছে বাংলায় এত অশান্তি কেন। প্রশ্ন করেছেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে, প্রশ্ন হয়েছে সুপ্রিম কোর্টে। ইস্যুটা কি ছিল জানেন? ইস্যুটা হচ্ছে বিএলওরা নিরাপত্তা চাইছে।
এবং ইলেকশন কমিশন কার্যত বলেছে যে এখানে বিএলওদের নিরাপত্তা দেওয়া দরকার আছে। তো রাজ্য সরকারকে কার্যত ভর্ৎসনার মতন এই হচ্ছে মন্তব্য। সুপ্রিম কোর্ট বলছে যে এই একটা রাজ্যে এত গন্ডগোল কেন? সারা ভারতবর্ষে এই খবরটা হয়েছে যে সারা ভারতবর্ষে এসআইআর হচ্ছে, একটা রাজ্যে সব থেকে বেশি গন্ডগোল, এবং গন্ডগোলের জনককে তৃণমূল কংগ্রেস। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কাগজ ছিঁড়ে ফেলছেন, বলছেন মানি না, দেশের সিস্টেম মানি না বলছেন মুখ্যমন্ত্রী, সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, গোপনীয়তার শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, সংবিধান মেনে চলবো এই শপথ নেওয়া মুখ্যমন্ত্রী বলছেন দেশের সিস্টেম মানব না, কেন্দ্র সরকারের সিস্টেম মানব না। আবার এরা যৌথ সরকারের কথা বলেন, দেশের ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন। বিএলওদের কাজ করতে দিচ্ছেন না, চাইছেন যেন তেন প্রকারেণ ভোট লুট করতে হবে। কোথায় চলে যাচ্ছে এই বাংলা? আজকে এরকম পরিবেশটা হবে কেন? মুখ্যমন্ত্রী সবাইকে তো আইন মানতে বলবেন, তিনি নিজেই কাগজ ছিঁড়ে ফেলে দিচ্ছেন, বলছেন যে কেন্দ্র সরকারের এই রুলগুলো মানা হবে না। 100 দিনের মানে শেষ 1 বছরে 100 দিনের প্রকল্পে বরাদ্দ শূন্য। কেন শূন্য? কারণ সরকার খতিয়ান হিসেব দেয় না, কত টাকা কোথায় খরচ করলো হিসেব দেয় না। এই ফান্ড থেকে টাকা ঝেপে ওই ফান্ডে, ওই ফান্ড থেকে টাকা সাইফন করে ওই ফান্ডে, পুরো সাইফনিং সিস্টেম চলছে, টাকা ঝাঁপাঝাঁপি চলছে, এদিকের টাকা ওদিকে, ওদিকের টাকা ওদিকে। মানে সরকার তো, কেন্দ্র সরকার যখন টাকা দেয় তারা তো বলে দেয় 10 টাকা তোমাকে এই জায়গায় খরচ করতে হবে, 5 টাকা তোমাকে এই জায়গায় খরচ করতে হবে, আর তুমি কি করবে? আমাদের বাড়িতেও, আমরা সাধারণ বাড়ির কথা বলছি, আমরা মধ্যবিত্ত পরিবারে বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বা নিম্নবিত্ত পরিবারে বাবা যখন পকেট মানি দেয় তারও হিসেব নেয় যে বাবা কোথায় খরচ করলে, তুমি হিসেব দেই না। তো কেন্দ্র সরকার, এটা তো জনগণের টাকা, জনগণের টাকা কোথায় খরচ হবে সেটা কেন্দ্র সরকার জানতে চাইবে না। এরা বলছেন দেব না, হিসেব দেব না, হরিণ লুটের মতন খরচ করবো। এটা তো চলতে পারে না, এবং এটা ততদিন চলবে যতদিন এই সরকার এখানে ক্ষমতায় থাকবে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করতে হচ্ছে ভোটের আগে, লজ্জা করে না? লজ্জা করে না? সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্টের কথা বলা হচ্ছে, রাজ্য সরকার নিরাপত্তা দিতে পারে না। বিএলওদের বাড়িতে ইট ছুঁড়ে মারা হচ্ছে, আমি দেখেছি, পুলিশ সেখানে গিয়েছে, একটু দেরিতে হলেও সেখানে গিয়েছে। কিন্তু এই ঘটনাগুলো, একটা বিএলওর বাড়িতে ঢুকে ইট মারার সাহস পাচ্ছে, এটাও তো পুলিশ প্রশাসনের ব্যর্থতা। মানুষের ভয়ে আজকে, মানুষের মনে আজকে পুলিশের কোনো ভয় নেই। ভয় আছে সাধারণ মানুষের মনে আছে, আমাদের মনে আছে, আমরা জানি পুলিশ যে কোনো সময় ফলস কেস দিতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা দুষ্কৃতী, যাদের মনে পুলিশের ভয় থাকা উচিত, আজকে সাধারণ মানুষের মনে পুলিশের ভয়, কিন্তু দুষ্কৃতীদের মনে ভয় নেই। দুষ্কৃতীরা জেল থেকে মোবাইলে কথা বলে, হুমকি দেয়, পুলিশের রেকর্ড বলছে। অনেক রহস্যের সমাধান হয় না, পুলিশের রেকর্ড বলছে। ফ্রেন্ডস অফ পুলিশ বলে একটি অনলাইন সংবাদ মাধ্যম রয়েছে, তাদের রেকর্ড বলছে। আজকে তৃণমূল কংগ্রেসের নেতারাই তো দুষ্কৃতী অনেকে আছেন, যে যারা আগে চুরি চামারি চিটিংবাজি রাহাজানি গুন্ডাগর্দি করতেন, তারা এখন তৃণমূল কংগ্রেস করছেন, কাউন্সিলর হয়ে গেছেন, কেউ নেতা হয়ে গেছেন, কেউ মাগুর মাছ বিক্রি করতেন, নেতা হয়ে গেছেন, কেউ চাউমিনের দোকান দিতেন, রাউডি রাঠোর নেতা হয়ে গেছেন। তো ফলে সমাজ ব্যবস্থার যা হওয়া উচিত ছিল, এরকম নেতা হলে তাই হচ্ছে। বাংলায় তো এটাই চলবে। মানুষ যদি ঠিক না হয় তাহলে তো এটাই চলবে। মানুষ প্রতিবাদ করতে ভুলে গেছে। বাঙালি প্রতিবাদ করতে ওস্তাদ ছিল, মাস্টারদা সূর্য সেনের রক্ত যাদের শরীরে বইছে, বাঘা যতীনদের রক্ত যাদের শরীরে বইছে, সে বাঙালি আজ প্রতিবাদ করতে ভুলে গেছে। আর মাস্টারদা বলতেই মনে পড়লো এই 2-1 দিন আগেকার বিতর্কের কথা, যে মনীষীদের নাকি দাদা বলা যাবে না, মনীষীদের বাবু বলতে হবে। অবশ্য যে মনীষীর কথা বলা হচ্ছে সে মনীষী নিজেই বাবু শব্দ পছন্দ করতেন না, স্যার বলা পছন্দ করতেন না। আমি এই জেলার বাসিন্দা, উত্তর 24 পরগনা, সেখানকার ডিএম ছিলেন উনি, জেলা শাসক ছিলেন, কালেক্টর বলা হতো তখন, তিনি কালেক্টর ছিলেন। বারাসাতে যে অফিসে বসে তিনি কালেক্টরি করতেন, তার অবস্থা জানেন আজকে ভগ্নপ্রায় হয়ে আছে। সরকার কি করছে সেটার জন্য? বঙ্কিমবাবুকে নিয়ে এত বিতর্ক, বঙ্কিম দা বলা যাবে না, দাদা বলা খারাপ নেই, কবে থেকে হয়ে গেল? তাহলে তো মাস্টার দা বলি কেন? মাস্টার বাবু সূর্য সেন বলা উচিত।
ওনার নাম তো সূর্য সেন ছিল, তো মাস্টার দা তো উপমা। মাস্টার দা কেন, মাস্টার বাবু বলা উচিত। বঙ্কিম বাবু বললে ভালো, বঙ্কিম দা বললে খারাপ। তৃণমূলের মনে হচ্ছে এটা রকের ভাষা, এটা চায়ের দোকানের ভাষা। তো বলি, হে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা কি? হাম্বা হাম্বা কাম্বা কাম্বা বলার থেকে তো কাউকে দাদা বলা ভালো, তাই না? হাম্বা হাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা মাম্বা মাম্বা, এ কি সুস্থ মানুষের ভাষা? আমি প্রশ্ন করছি, এটা কি সুস্থ মানুষের ভাষা? হাম্বা হাম্বা কাম্বা কাম্বা কাকু, এটা সুস্থ মানুষের ভাষা? এমন মানুষকে আমরা প্রশাসনিক শীর্ষ পদে বসিয়ে রেখেছি, আর তার দলের লোকেরা বলছেন দাদা বলা যাবে না। বাঙালিকে তো লোকে দাদা বলেই অভ্যস্ত। এই যে আমি কয়েকদিন আগে বললাম আপনাদেরকে, এই যে বাইরে গিয়েছিলাম, যেখানেই যাই দাদাই বলে। এই যে অজস্র ফোন আসে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, নানান কাজে আমাদের কাছে ফোন আসে। অনেক নেতা ফোন করেন, সাধারণ মানুষ ফোন করেন, অনেক অবাঙালি মানুষ আছেন যারা ভিডিওকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে তো এখন বিভিন্ন ভাষায় শোনা যায় ইউটিউবে। তারা কেউ হিন্দিতে শুনছেন, কেউ ইংরেজিতে শুনছেন, ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে আমার এই ভিডিও। তারাও ফোন করেন, হিন্দিতে কথা বলেন, তারা আমাকে দাদা বলেন। আমি কি কালকে তাদের ফোন করে বলবো যে না, আমাকে দাদা বলো না, বাবু বলা শুরু করো? পঙ্কজ বাবু, ডাকনাম আমার আকাশ, আকাশ বাবু বলো, পঙ্কজ বাবু বলো। ছোটবেলা থেকে আকাশ নামেই আমি পরিচিত বেশি ছিলাম, ওটা আমার ডাকনাম। সাংবাদিক মহলেও আমাকে আকাশ নামেই বেশি চেনে। পঙ্কজটা হচ্ছে আমার অফিসিয়াল নেম, আমার দাদুর রাখা নাম, খাতায় কলমে নাম, শুভ নাম যেটাকে বলে। তো আমি কি বলবো আমাকে পঙ্কজ বাবু বা আকাশ বাবু বলে ডাকো, আমাকে দাদা বলো না? বলি না তো, ভালোই লাগে। বাঙালিকে তো সবাই দাদা বলেই অভ্যস্ত, তো খারাপ কোথায়? তো এমনটাই চলছে এই রাজ্যে। পুরোটাই হচ্ছে শুধুমাত্র রাজনীতি। ভুলিয়ে দাও, আসল সমস্যা থেকে মানুষকে দূরে সরিয়ে দাও। আজকে পুরুলিয়ার গ্রামগুলোতে মানুষের বাড়িতে জল পৌঁছয়নি, আজও মানুষ পুকুরের জল খায়, আজও মানুষ পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে আসা জল খায়। দার্জিলিংয়েও তাই অবস্থা, বাড়ি বাড়ি জল পৌঁছয়নি দার্জিলিংয়ে। পাহাড়ি ঝর্ণা নদীর জল খায় মানুষ, প্রত্যেক বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে বলে যে বাতেলা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বাতেলা কিন্তু সম্পূর্ণ হয়নি। বাতেলা তিনি রাখেননি, কথাটা তিনি রাখেননি, নির্বাচনী প্রতিশ্রুতি তিনি রাখেননি। কিন্তু 10 বছর আগেই তিনি বলে দিয়েছিলেন 100% কাজ করে দিয়েছে। এখন কি তিনি 200% কাজ করছেন, নাকি 400% করে ফেলেছেন, নাকি 1000%? জানি না। 100 টনের বাচ্চা যিনি দেখতে পান, বিষ্ণুর মধ্যে মাথা দেখতে পান, ধর্মের মধ্যে একটা খারাপ শব্দ তিনি শুনিয়ে দিতে পারেন, তিনি যা খুশি বলতে পারেন। আর আমরা এটা শুনতে শুনতে না আমাদের কান পচে গেছে, সত্যি লিটারালি। এ বিষয়ে আর কথা বলতে ইচ্ছা করছে না। তবে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, আমাদের জানাতে চান, সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি নিয়মিত আপনাদের কমেন্ট পড়ি, অনেককে উত্তর দিই। হাজার হাজার কমেন্ট প্রত্যেক দিন আসে, সবাইকে দিতে পারি না, তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। তবে আমি আপনাদের কমেন্ট দেখি এবং প্রয়োজনে আপনারা অনেকে সাজেশন দেন, সেই সমস্ত ভিডিও বানাবার চেষ্টা করি। আমাদের টিম খুব ছোট, ফলে একটা বড় টিম রাখার মতন আমাদের সামর্থ্য নেই, সবসময় সব কিছু করতে পারি না আমরা। এর জন্যই আপনাদের কাছে সাহায্য চাই। আপনারা যদি আমাদের সাহায্য করতে চান, তাহলে আমাদের চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব বাটনের পাশে যে সুপার থ্যাঙ্কস বাটন রয়েছে, সেই সুপার থ্যাঙ্কস বাটন ক্লিক করে আপনাদের সামর্থ্য মতো সাহায্য করতে পারেন। আমাদের লড়াইয়ের আপনারা অংশীদার হতে পারেন এবং এই টাকা যেটা আমরা পাচ্ছি, প্রত্যেকটা টাকার হিসেব ইউটিউব আমাদেরকে দেয় এবং আমরা সেই হিসেব রাখছি, এটা কোনো ভালো কাজে ব্যয় হবে। আপনারা সেই মতামত দিতে পারেন যে আমরা এই টাকা যেটা আমরা পাচ্ছি, কেউ 40 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা পাঠিয়েছেন, সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত লোকে পাঠিয়েছেন। তো সেই টাকার আমরা হিসেব রাখছি। তো এইটা কি কাজে খরচ আমরা করব, সেটা আপনাদের কাছেই মতামত চাইছি, কমেন্ট করে জানাবেন। আর যারা সাহায্য করতে সরাসরি পারছেন না, কোনো ব্যাপার নেই, আপনারা অন্তত সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অল নোটিফিকেশান, সব ঘন্টি যে সাইনটা রয়েছে সেটা ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিয়ে আমাদের ভিডিও নিয়মিত দেখতে পারেন। এতেই আমরা উদ্বুদ্ধ হই, এটাকেই আমরা আপনাদের সাহায্য বলে মনে করতে পারি। কোনো অসুবিধার কিছু নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জয়েন বাটন ক্লিক করে আমাদের সদস্য যদি হন, তাহলে প্রত্যেকটা ভিডিও কিছুক্ষণ আগে, সাধারণ দর্শকদের তুলনায় কিছুক্ষণ আগে দেখতে পারবেন। সেটা একটা অ্যাডিশনাল বেনিফিট আপনাদেরকে জানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে।